10 বছরের শিশু গৃহকর্মীর শরীরে ফুটন্ত পানি ঢেলে নির্যাতন। রূপনগর থেকে এক দম্পতিকে আটক করেছে পুলিশ। সরকারি হাসপাতালে মানহীন সুরক্ষা সামগ্রী দিত শাহেদের প্রতিষ্ঠান। জেকেজি সব তথ্যই জানত স্বাস্থ্য কর্মকর্তার রিমান্ডের তথ্য। অনুমোদিত ঔষধের বিজ্ঞাপন না থাকায় নকল ঔষধে সয়লাভ বাজার। গুণাগুণ না জেনেই সেবন করছেন মানুষ। মন্ত্রণালয়ে অধিদপ্তরের দ্বন্দ্ব সমন্বয়হীনতায় স্থবির করোনা মোকাবেলা। বিপজ্জনক বলছেন বিশেষজ্ঞরা। কমিটি নিয়ে নানা প্রশ্ন। ঢাকার পাশে নির্মাঞ্চলে বাড়ছে পানি, বন্যার শঙ্কা। মধ্যাঞ্চলে আরো অবনতি, বানভাসী এলাকায় বাড়ছে রোগবালাই। যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে উড়িয়ে আনা হলো কোরবানির গরু, দাম 37 লাখ টাকা। নাম দেওয়া হয়েছে টাইগার। এবং কথার জাদুকর হুমায়ুন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ। স্বতন্ত্রতা ছিল তার লেখালেখির জীবন। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকালের সংবাদে সঙ্গে আছি আমি আকাশ হাসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় সাজ্জাদুল বাশার ও শাহনাজ আক্তার নামে এক দম্পতিকে আটক করেছে পুলিশ। 10 বছরের শিশুটি অভিযোগ করেছে তারা স্বামী স্ত্রী মিলে প্রায় মারধর করত, তুচ্ছ কারণে দিত খুন্তির ছ্যাঁকা। সর্বশেষ গত শনিবার সেই শরীরে ফুটন্ত পানি ঢেলে দিতে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। 10 বছরের এই শিশুটির সারা দেহে আঘাতের চিহ্ন। যে বাড়িতে কাজ করত সেই বাড়ির গৃহকর্তা ও তার স্ত্রীর নির্যাতনে ক্ষতবিক্ষত হয় তার শরীর। সবশেষ গত শনিবার সকালে শিশুটির গায়ে ফুটন্ত পানি ঢেলে দেয়া হয়। এ ঘটনায় অভিযুক্ত গৃহকর্তা সাজ্জাদুল বাশার ও তার স্ত্রী শাহনাজ আক্তারকে রাতেই গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ আছে সন্তান নিয়ে বসে থাকা এই নারী নিষ্ঠুর নির্যাতন চালাতেন তার বাড়িতে আশ্রিত শিশুটির উপরে। নির্যাতনের শিকার মেয়েটি জানায় কোনো কারণ ছাড়াই তাকে মারধর করত বাড়ির লোকেরা। আমি গরম পানি কাঁপছি, তারপর বসেছিলাম পরে তারপর ঘুমের থেকে উঠে আমাকে আমি বসেছিলাম, সেজন্য মার শুরু করছিল। এমন নিষ্ঠুর নির্যাতনের প্রমাণ পেয়েছে পুলিশও। এটি একটি হৃদয় বিদারক ঘটনা যে বাচ্চাটিকে মেরেছে তার বয়স 10 বছর। যে কারণে আমরা আমাদের অনুভূতি থেকে এবং আইনের পদে থেকে এই আসামিদের যাতে বিজ্ঞ আদালতে সর্বোচ্চ শাস্তি হয় এর জন্য আমরা আইনগত যে পদক্ষেপ এগুলো আমরা অবশ্যই গ্রহণ করব। খবর পেয়ে নোয়াখালীর প্রত্যন্ত গ্রাম থেকে ঢাকা এসেছেন শিশুটির মা। সন্তানের দেহে এমন আঘাতের চিহ্ন দেখে হতবাক তিনি। আমি কোনোটা জানি না, আজকে জানছি। আর কাছে কইছে ভালো থাকে, মেয়ে বাচ্চা ভালো আছে। আর ন্যায় বিচার চাই, ওই ন্যায় বিচার চাই। আর মায়ের যে সারা শরীরে যে দাগ করছে, মনে করেন চোখের লাগে তো মায়ের সমস্যা, চোখের তো পরে গালে সমস্যা করবো। আমি উপযুক্ত বিচার চাই। এ ঘটনায় জড়িত স্বামী স্ত্রী দুজনকে আসামি করে মামলা করেছেন ওই নারী। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। করোনার ভুয়া রিপোর্টই শুধু নয়, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সরবরাহেরও শাহেদের প্রতারণার তথ্য পেয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। রিমান্ডে জিজ্ঞাসাবাদে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ে জড়িত অনেকের নামও বেরিয়ে আসছে। তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে রিমান্ডে থাকা জেকেজির ডাক্তার সাবরিনা স্বীকার করেছেন নিজের ফেস ভ্যালুকে কাজে লাগিয়ে নানা সুবিধা নিয়েছেন তিনি। বিস্তারিত আলী তালুকদারের প্রতিবেদনে। ফিল্ম মাত্র শুরু হয়েছে, দেখেন না কত পর্যন্ত যায়। করোনার ভুয়া রিপোর্ট দেয়া আর প্রতারণা করে কোটি কোটি টাকা আত্মসাতের মামলায় রিমান্ডে রিজেন্টের মোহাম্মদ শাহেদ ও জেকেজির ডাক্তার সাবরিনা। তাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে চাঞ্চল্যকর সব তথ্য। 17 জুলাই দ্বিতীয় দফায় রিমান্ডে এসে কিভাবে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ে যোগসাজশে প্রতারণার ছক বুনেছে সে তথ্য দিচ্ছে ডাক্তার সাবরিনা। মদত দিয়েছেন যারা, উঠে আসছে তাদের নামও। সাবরিনা ডাক্তার হিসেবে তার যে ফেস ভ্যালু এবং তার যে বিভিন্ন জায়গায় স্বাস্থ্য অধিদপ্তরের সহ বিভিন্ন জায়গায় তার যে পরিচিতি, সেই পরিচিতিটিকে সে ক্যাপিটালাইজ করেছে। আমাদের
তদন্তের জন্য যারা সংশ্লিষ্ট তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ অবশ্যই। অর্ধশতাধিক প্রতারণা মামলার আসামি রিজেন্টের মোহাম্মদ শাহেদের আলবার্ট গ্লোবাল প্রতিষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী 20,000 বডি ব্যাগ, 50,000 পিপিই, 1 লাখ মাস্ক সরবরাহের তথ্য ভুয়া। শাহেদের এসব অপকর্মে কারা জড়িত তাদের তালিকাও বের করছে আইন শৃঙ্খলা বাহিনী। মিস্টার শাহেদ কিন্তু শুধু স্বাস্থ্য খাতে না, আরও অন্যান্য খাতেও, যেমন ওই প্রোটেক্টিভ গিয়ার, পিপি এই সমস্ত বিষয়ে প্রতারণা করেছে। তারপরে শিক্ষাক্ষেত্রেও তার কিছু প্রতারণার তথ্য পাচ্ছি। তার এই ভুয়া ফ্যাক্টরির নামে উনি বিতরণ করেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরের অ্যাপ্রুভাল নিয়ে উনি বিক্রি করেছেন। শাহেদের প্রতারণাই শুধু নয়, কোটি কোটি টাকা আত্মসাৎ করে তা কোথায় পাচার করেছে তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। শাহেদকে আপনারা জানেন যে 10 দিনের রিমান্ডে আমাদের রয়েছে। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। দেশে নিরাপদ ঔষধের বিজ্ঞাপন না থাকায় নিয়ন্ত্রণহীন ঔষধের বাজার, ফলে অনুমোদনহীন আর নকল ঔষধের সয়লাভ বাজার। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঔষধের সঠিক গুণাগুণ না জেনে সেবন করা জনস্বাস্থ্যের জন্য হতে পারে বড় ক্ষতির কারণ। আরও জানাচ্ছেন রিশাদ হাসান। বাংলাদেশ ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ 1982 14 ধারা অনুসারে পূর্ব অনুমোদন ব্যতীত কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন বা ব্যবস্থাপত্র ইলেকট্রনিক্স মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা আইনত নিষিদ্ধ। তবে দীর্ঘ সময় ধরেই ওটিসি ড্রাগ বা ওভার দ্য কাউন্টার ওষুধের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে না, যার ফলে দেশের ওষুধের বাজারে নীরবেই ঢুকে পড়ছে অনুমোদনহীন ও নকল ওষুধ। সম্প্রতি লাজ ফার্মায় র্যাবের অভিযান তার উৎকৃষ্ট উদাহরণ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অপেক্ষাকৃত কম স্পর্শকাতর ওষুধের বিজ্ঞাপন না হলে ওষুধের গুণগত মান সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে না, ফলে ভোগান্তিতে পড়বেন রোগীরা। প্রাথমিক ভোগান্তি কমার জন্যই কিন্তু ওটিসি ওষুধগুলোর লিস্ট সম্বন্ধে সাধারণ মানুষকে জ্ঞাত করা ওষুধ প্রশাসনের দরকার এবং সামাজিকভাবেও রাষ্ট্রীয়ভাবে সেই সুবিধাটা দেওয়া উচিত। কিন্তু বাংলাদেশে যেহেতু ওষুধের বিজ্ঞাপন দেওয়া যায় না, এজন্য ওটিসি ওষুধগুলো কিন্তু বিজ্ঞপ্তি আকারে প্রকাশ হয় না। ন্যাশনাল রিসার্চ এথিক্স কমিটি বলছে, সাধারণ মানুষের জনস্বাস্থ্য সম্পর্কে কম ধারণা ও ফার্মেসিগুলোতে ফার্মাসিস্ট না থাকায় ওটিসি ড্রাগের বিজ্ঞাপন প্রচার করা যাচ্ছে না। বাংলাদেশে সামগ্রিকভাবে সবারই স্বাস্থ্য জ্ঞান, ওষুধ জ্ঞান অনেকটাই সীমিত। সমস্যা হলো যে বাংলাদেশের ফার্মেসিতে মোস্ট অফ দি কেসেস কিছু ফার্মাসিস্ট ছাড়া সব জায়গাতেই গ্র্যাজুয়েট ফার্মেসি কাজ করছে না। পৃথিবীর সবচেয়ে উন্নত স্বাস্থ্য ব্যবস্থা সমৃদ্ধ দেশ যুক্তরাষ্ট্রে 2019 সালের সিডিসির একটি রিপোর্টে বলা হয়েছে, অনিয়ন্ত্রিত ওষুধের কারণে 2017-18 সালে মারা গেছে প্রায় 1.5 লাখ মানুষ। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। রাজধানীর মিটফোর্ড এলাকায় আলী মিয়া চেয়ারম্যান ওষুধের মার্কেটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অনুমোদনহীন ও নকল ঔষধ জব্দ করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসব রাখার অপরাধে 5টি ওষুধের দোকানকে 7 লাখ টাকা জরিমানা এবং একটি দোকান থেকে দেশীয় কোম্পানির নকল ঔষধ রাখার অপরাধে ওষুধ প্রশাসন আইনে 2 বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মৌ খন্দকারের রিপোর্ট। অনুমোদিত ওষুধ মজুদ ও বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। তারই ধারাবাহিকতায় শনিবার দুপুরে রাজধানীর বাবুবাজার এলাকায় আলী মিয়া চেয়ারম্যান মেডিসিন প্লাজায় ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র্যাব 10। অভিযানে বিপুল পরিমাণ অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। বিক্রেতারা বলেন, তারা কোম্পানির কাছ থেকে এসব রেখেছেন, এজন্য দায় চাপান সেসব কোম্পানির উপর। আমরা জানি যে এটা থাকলে অনুমোদন আছে, কিন্তু এরপরে যদি কোম্পানি কোনো ফল্ট করে সেটা তো আসলে আমাদেরকে দোষ দেওয়া যাবে। আমরা তো কোম্পানি থেকে দেয় না, কোম্পানি দেওয়ার নম্বর দেয় না। কোম্পানি যদি কোনো ফল্ট করে থাকে তাই এটা আমরা মাল কিনি, তাদের থেকে আমরা বিক্রি করি। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন, একটি চক্র এসব অনুমোদনহীন ওষুধ বাজারজাত করছে। খুচরা ও পাইকারি বিক্রেতাদের পাশাপাশি যারা এসব ওষুধ উৎপাদন করছে তাদের বিরুদ্ধেও নেওয়া হবে ব্যবস্থা। বিপুল পরিমাণ অনুমোদনহীন এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ আমরা পেয়েছি এবং ওখানে কিন্তু সরাসরি ক্রেতা বা ভোক্তারা কিন্তু এসে আমাদেরকে বলেছেন, দেখেন যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তারপরেও সে ওষুধ কিন্তু বিক্রি হচ্ছে। এখানেও যদি ভেজাল চলে আসে তাহলে এটা খুবই দুঃখজনক, হতাশাজনক, এটা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আলী মিয়া মেডিসিন প্লাজায় 60টি দোকানের প্রায় 20 লাখ টাকার ওষুধ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি 5 বিক্রেতাকে 7 লাখ টাকা জরিমানা অনাদায়ে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। দেশে করোনা শনাক্তের সংখ্যা 2 লাখ ছাড়িয়েছে।
ঠিক এই অবস্থায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের সমন্বয়হীনতা ও দ্বন্দ্বে করোনা মোকাবেলা এখন অনেকটা স্থবির হয়ে পড়েছে। বর্তমান পরিস্থিতিকে বিপজ্জনক বলছেন বিশেষজ্ঞরা। করোনা মোকাবেলায় 40-এর বেশি কমিটি করা হয়েছে, কিন্তু এত কমিটির কাজ কি তা নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা। কারিগরি কমিটি ও অ্যাডভার্টাইজারি কমিটি পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তর বাস্তবায়ন করে না বলেও অভিযোগ কমিটির সদস্যদের। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। 8 মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় এবং 18 মার্চ প্রথম করোনা আক্রান্ত হয়ে মারা যায়। প্রথম 1 লাখ করোনা রোগী শনাক্ত হতে সময় নিয়েছে 103 দিন। পরের 1 লাখ শনাক্ত হতে মাত্র 30 দিন সময় লেগেছে। সংক্রমণ কখন থামবে কেউ যখন বলতে পারছে না, ঠিক তখনই রিজেন্ট হাসপাতাল ও জেকেজির প্রতারণা নিয়ে কার দায় তা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর। বিশেষজ্ঞরা বলছেন, দুই প্রতিষ্ঠানের সমন্বয়হীনতাই করোনা মোকাবিলার কাজ ভেঙে পড়েছে। ডিজি হেলথের ইয়েতে কোনো রকম কেউ কোনো কাজ করছে না, সবাই বসে আছে যে নতুন কোনো নির্দেশনা আসবে, নতুন লোক আসবে ইত্যাদি। আবার অন্যদিকে যারা নাকি উপরের দিকে কর্মকর্তারা, তারা সব নিজেদের চাকরি বাঁচানোর জন্য, সব নিজেদের ইয়ে করার জন্যই সব চেষ্টা করতেছে। তো কাজটা হবে কোথায়? এই একজন আরেকজনের কৈফিয়ত নেওয়া, আরেকজনের ঘাড়ে মানে রেসপন্সিবিলিটি আরোপ করা, এইসব কাজের মধ্যেই ওদের সমস্ত এনার্জি শেষ হয়ে গেছে। এই জন্য আমরা খুব ভোগান্তিতে পড়েছি। করোনা মোকাবিলায় জনস্বাস্থ্যবিদদের পরামর্শ কার্যকর হয় না বলেও অভিযোগ করছেন সদস্যরা। 30-40টা কমিটি তো দরকার নাই, যে তারা নিজেদের কাজই করতেছে না। তা আমাদের সাজেশন কখন আবার ধরবে, আমাদের সাজেশনে কখন তারা দেখবে, দেখারই তো সময় নাই। মেলা কমিটি আছে, আমরা ওগুলোর নাম জানি না। যারা কমিটি করেছে তারা আমাদেরকে জানায় না কি অবস্থা। মেলা কথা শুনছি, উনি আলোচনা করাই কঠিন। সামনে পবিত্র ঈদুল আজহা, আবার দেশের বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে। এই অবস্থায় সংক্রমণ নিয়ন্ত্রণে মন্ত্রণালয় ও অধিদপ্তরের মনোযোগ না থাকায় পরিস্থিতিকে বিপজ্জনক বলছেন বিশেষজ্ঞরা। যে শারীরিক ভাষা যারা দায়িত্বে আছে, সেই শারীরিক ভাষাটা একটা গাছাড়া ভাব। কাজেই অবিলম্বে কোন রকম অবহেলা না করে আমাদের সক্রিয় চেষ্টা করে সংক্রমণের হারটা, সংক্রমণের সংখ্যাটা কমিয়ে আনা দরকার। লোয়ার লেভেলে গিয়েই আমরা বুদ্ধি পরামর্শ দিতে থাকি। আমরা যারা বাইরে থেকে বুদ্ধি পরামর্শ দিচ্ছি, ওই লোয়ার লেভেলে কাজ করতে শুরু করি। ফরগেট অ্যাবাউট দি সেক্রেটারি এন্ড দি ডিজি এন্ড দি মিনিস্টার। আমরা এদেরকে কোনো কিছু বলারই দরকার নাই। চলমান পরিস্থিতির জন্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের অদক্ষতা ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে যাওয়াকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। এদিকে পাহাড়ি ঢল ও বৃষ্টিতে বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় ঢাকার চারপাশের নদীর পানিও বাড়ছে। বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, আগামী সপ্তাহের মাঝামাঝি দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। এতে ঢাকা সিটি এলাকার নির্মাঞ্চল প্লাবিত হতে পারে। এরই মধ্যে পানি বাড়তে শুরু করেছে রাজধানীর সাঁতারকুল, নন্দীপাড়া, নওয়াজবাগ সহ বেশ কিছু এলাকায়। এতে দুর্ভোগে পড়েছেন মানুষ। আসাদুজ্জামান কানুনের তোলা ছবিতে রিপোর্ট করছেন হাবিবুল ইসলাম হাবিব। রাজধানীর মেরাদিয়া পার হলেই দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫ নম্বর ওয়ার্ড। এখানে কয়েক হাজার মানুষের পানির সাথে বসবাস। চারিদিকে পানিবন্দী হওয়ায় দুর্বিষহ জীবন কাটছে ১০৬ বছর বয়সী এই বৃদ্ধ মানুষটির। হাঁটা চলায় কষ্ট, এরপরও ভাঙা এই সাঁকো পেরিয়ে নিত্যদিনের প্রয়োজন মেটাতে হয়। দুঃখ পাইছে আর কি, ব্যথা পাইছে বাচ্চারা। আচ্ছা, আমরা চাইছিলাম পাকা করবে না। পানির সমস্যা, এই যে ফসা পানি বেশি সমস্যা, ফসা গ্যাসটা এক গৃহবধূ জানান, বর্ষা মৌসুম এলেই কখনো কখনো ঘরে উঠে যায় পানি। এতে নানান ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় এখানকার বাসিন্দাদের। আমাকে তো কষ্ট দেখে নৌকা দিয়ে আইতে যাইতে এই কারণে আমরা নিজে টাকা দিয়ে এই যে ব্রিজটা দিয়ে লইছি। একই অবস্থা নন্দীপাড়া এলাকার সোনারটুকটি গ্রামেরও। গেল 2 দিনে পানি বেড়েছে প্রায় 3 ফুট। এতে অনেকের বাড়ির আঙিনা ডুবে গেছে। বাড়িতে আমরা থাকা যাচ্ছে না, বাড়িতে বসতে পারি না। আমরা বাড়ি ঘর তুলে এই গ্যাসে বাড়ি ঘরে 3 ফুট নষ্ট হয়ে যায় চালু করি। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, এ সপ্তাহে মাঝে মাঝে হালকা বৃষ্টি হতে পারে। এতে বন্যা পরিস্থিতি স্বাভাবিক থাকবে। তবে আগামী সপ্তাহে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। নদীর পানি বাড়লে এই সুয়ারেজ লাইনের মাধ্যমে এই পানিগুলো আসলে ঢাকার ভিতরে এসে ঢুকে কিছুটা অস্থায়ী বন্যা পরিস্থিতি সৃষ্টি করে।
এজন্য বাড়তি সতর্ক থাকতে বন্যা কবলিত এলাকার মানুষের প্রতি আহ্বান এই কর্মকর্তার। জীবনের এক কঠিন সমীকরণের মধ্য দিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নতুন সংযোজিত 75 নম্বর ওয়ার্ডের এই বাসিন্দাদের টিকে থাকতে হয়। প্রতি বছর বর্ষার মৌসুম এলেই একেবারে বন্যা কবলিত হয়ে পড়েন এই এলাকার মানুষ। তাই তো এলাকার মানুষের চাওয়া, যদি একটি ছোট পরিসরে হলেও সাঁকো করে দেওয়া হয় তাহলে জীবনযুদ্ধের এই অবস্থা থেকে কিছুটা স্বস্তির নিঃশ্বাস খুঁজে পাবেন তারা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। এদিকে দেশের মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। 24 ঘন্টায় বিভিন্ন পয়েন্টে বেড়েছে যমুনা ও পদ্মা নদীর পানি। ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। সরকারিভাবে বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হলেও অভিযোগ রয়েছে তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। দুর্গত এলাকায় রোগ ব্যাধি ছড়ানোর পাশাপাশি চরম সংকট দেখা দিয়েছে গোখাদ্যের। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। উত্তর ও পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত রয়েছে, তবে পানির চাপ বেড়েছে মধ্যাঞ্চলে। ফরিদপুরে পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ঘরবাড়ি ছেড়ে শহর রক্ষা বাঁধে আশ্রয় নিয়েছে মানুষ। বানের স্রোতে ফরিদপুর থেকে সদরপুরের একমাত্র রাস্তা ভেঙে যাওয়ায় ব্যাহত হচ্ছে যোগাযোগ। রাজবাড়ীতে আগের দিনের তুলনায় পানি বেড়েছে। নতুন করে প্লাবিত হয়েছে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ও দৌলতদিয়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম। পানির তীব্র স্রোতে ব্যাহত হচ্ছে দৌলতদিয়া পাটুরিয়া ও শিমুলিয়া কাঁঠালবাড়ি ফেরি চলাচল। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি, লৌহজং ও শ্রীনগর উপজেলায় নদী সংলগ্ন কয়েকটি ইউনিয়ন নতুন করে পানিতে তলিয়ে গেছে। বেড়েছে পানিবন্দী মানুষের সংখ্যা। সিরাজগঞ্জের বিভিন্ন পয়েন্টে যমুনার পানি বিপদসীমার উপরে, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। একই অবস্থা টাঙ্গাইলেও। পানিবন্দী হয়ে মানবেতর জীবন কাটালেও ত্রাণ পাননি অনেকে। আমার ফসলের খুব ক্ষতি হয়ে গেছে, পাটপুর যা আছে সব নেমে গেছে। আমরা ফসল বলতে আর কিছু পাবো না। নদীবেষ্টিত রংপুরের 653টি চরে 2 লাখের বেশি মানুষ এখন দুর্ভোগে। চরাঞ্চলে 326 কিলোমিটার সড়ক ডুবে বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা। কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপুত্রের পানি কমতে থাকায় স্পষ্ট হচ্ছে বন্যার ক্ষত। এ জেলায় প্রায় 50,000 ঘরবাড়ি, 10,000 হেক্টর জমির ফসল, 37 কিলোমিটার সড়ক ও 31 কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গত চরাঞ্চলে গোখাদ্যের সংকট তীব্র। এতে কুরবানিতে গরু বিক্রি নিয়ে শঙ্কায় প্রান্তিক কৃষক। চলাচল করে শহরের বসে থাকি, খাবার সমস্যা, পানির সমস্যা, খাওয়ার পানি কোনো হয় নাই। সিলেট অঞ্চলে নদ নদীর পানি কমে যাওয়ায় আশ্রয় কেন্দ্র ছাড়তে শুরু করেছেন দুর্গতরা। স্বাস্থ্য অধিদপ্তরের ন্যাশনাল হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টারের তথ্যে উপদ্রুত এলাকায় ডায়রিয়ায় অন্তত 1,500, শ্বাসনালীর প্রদাহে অন্তত 350, চর্মরোগে 132 এবং চোখের প্রদাহে আক্রান্ত হয়েছেন 32 জন। এছাড়া 7 শতাধিক মানুষ অন্য রোগে আক্রান্ত ও আঘাতপ্রাপ্ত হয়েছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কথার জাদুকর হুমায়ুন আহমেদ একাধারে ছিলেন নাট্যকার, চিত্রনাট্যকার এবং চলচ্চিত্র নির্মাতা। স্বতন্ত্রতা ছিল তার লেখালেখির ভুবনে। বিষয়ের বৈচিত্র্য, চরিত্র নির্মাণ, শব্দচয়ন কিংবা সংলাপ প্রতিটি জায়গায় বিরাজ করত এক অনন্য স্বাক্ষর। সৃজনশীল প্রকাশনা শিল্পকে গতিশীল করতেও ছিল তার অপরিসীম অবদান। প্রিয় কথা সাহিত্যিকের মৃত্যুবার্ষিকীতে নিউজ 24-এর শ্রদ্ধা। শুকুর নামিরের প্রতিবেদন। প্রিয়তমেষু, জ্যোৎস্না ও জননীর গল্পে আনন্দ বেদনার কাব্য, যখন গিয়াছি ডুবে পঞ্চমীর চাঁদ। শ্রাবণ মেঘের দিন কোথাও কেউ নেই। রং পেন্সিল, বল পয়েন্ট, কাঠ পেন্সিল, ফাউন্টেন পেন। চলে যাই বসন্তের দিন, তোমাদের এ নগরে সে ধীরে আসে। এমন অসংখ্য বইয়ের লেখক হুমায়ুন আহমেদ। প্রথম দিক করে লেখাগুলো তো অবশ্যই খুব ভালো, কারণ আমি ইনফ্যাক্ট তার নন্দিত নরকে যে লেখাটা ছিল, যারা দেশে সৃষ্টি করলো, আমি ছিলাম তার প্রথম পাঠক। আসলে স্বতন্ত্রতা ছিল কথার জাদুকরের লেখালেখির ভুবন। সৃজনশীল প্রকাশনা শিল্পকেও গতিশীল করতে তার ছিল অপরিসীম অবদান। কেবল লেখকই নন, একাধারে নাট্যকার, চিত্রনাট্যকার এবং চলচ্চিত্র নির্মাতা ছিলেন হুমায়ুন আহমেদ। বহুমাত্রিক সৃষ্টির জন্য পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ অসংখ্য পুরস্কার।
যারা হুমায়ুন আহমেদকে কখনো দেখেননি তারাও কল্পনার রাজ্যে তাদের প্রিয় লেখককে একরকম বানিয়ে নিয়েছেন, একরকম গড়ে নিয়েছেন। সেটাও আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, সেটাও অনেক বড় সত্যি। লেখক হুমায়ুন আহমেদের যেই পরিমাণ ভক্ত আছে, বা লেখক হুমায়ুন আহমেদ একজন লেখক হিসেবে যত বড় মাপের উনি লেখক, তার চাইতে অনেক বড় মাপের উনি মানুষ। হুমায়ুন আহমেদ তার লেখালেখির মাধ্যমে যে একটা বিশাল পাঠক তৈরি করে গেছেন, তার নিজের পাঠক, এবং ক্রমাগত সেই পাঠক তৈরির যে বিষয়টা সেটা কিন্তু মানে ওনার অবর্তমানেও সেটা চলমান আছে। 2012 সালের 19 জুলাই না ফেরার দেশে পাড়ি জমান কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। তবুও তিনি রয়েছেন হিমুর হলুদ পাঞ্জাবিতে, মিসির আলীর চিন্তায়, শুভ্রর চশমায়, রূপার নীল শাড়ির আঁচলে মিশে লাখো ভক্তের হৃদয়ে নিভৃতে বেঁচে থাকবেন কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে উড়িয়ে আনা হয়েছে গরু, দামও চমকে ওঠার মতো 37 লাখ টাকা। বলছি এবছরের সবচেয়ে আলোচিত গরু রোজোর কথা। তার সাথে রয়েছে আরও একটি বিশাল দেহী গরু, নাম দেওয়া হয়েছে টাইগার। রাজধানী মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রোতে এই দুটির এরই মধ্যে বিক্রি হয়েছে 65 লাখ টাকায়। পুরান ঢাকার এক বনেদি ব্যবসায়ী কিনেছেন গরু দুটি। রেজো ও টাইগারের গল্প জানবো সহকর্মী সুলতান আহমেদের কাছে। বিশাল দেহ, হালকা লালচে রং, স্বভাবে একেবারে শান্ত প্রকৃতির। শিং নেই, তবে সামনে দাঁড়ালে ভয় পাবে যে কেউ। এত বড় আকৃতির গরু সাধারণত চোখে পড়ে না, তাই তো আলোচিত এই রোজোকে দেখতে ভিড় করছেন হাজার হাজার দর্শনার্থী। 2 বছর আগে যুক্তরাষ্ট্র থেকে কার্গো বিমানে আনা হয় রোজোকে। সেই সময়ে ওজন ছিল 500 কেজি। 2 বছরেই ওজন বেড়ে দাঁড়িয়েছে প্রায় 1300 কেজি বা 32 মণ। গরুর গায়ে রয়েছে সিরিয়াল নাম্বার, তা দিয়ে জানা যাবে কবে কোথায় জন্মেছে রোজো। যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে উড়িয়ে আনা হয়েছে ব্রাহ্মা জাতের এই গরুটি, যার নাম দেওয়া হয়েছে রোজো। এরই মধ্যে 36 লাখ টাকায় বিক্রি হয়ে গেছে 7 ফিট উচ্চতার এই গরুটি। বিশাল আকৃতির দেহ হলেও এই গরুটি অত্যন্ত শান্ত স্বভাবের। কোরবানির 5-7 দিন আগে আর কি নিয়ে যাবে। রোজোর পাশেই রাখা হয়েছে হালকা সাদা কালো রঙের টাইগারকে। দেখতে বাঘের মতো না হলেও চলন বলনে তেজি বলে নাম দেওয়া হয়েছে টাইগার। ওজন প্রায় 1200 কেজি। মুখে সেটে দেয়া আছে বড় আকৃতির রিং। ব্রাহ্মা জাতের গরু হলেও খাবার খান অন্য গরুর মতোই। অনেক সময় কিছু বলে না, আবার অনেক সময় একাই চেতে যায়, এই জন্য নামটা টাইগার দিয়েছি। খাই সিম্পল, আমাদের যে গরুগুলা এখন যেভাবে খাওয়াই আমরা ন্যাচারালি এইভাবে এখন খাওয়াচ্ছি। হ্যাঁ, সাদিক অ্যাগ্রোর মালিক জানালেন এ দুটি ছাড়াও নানা জাতের হাজার হাজার কোরবানিযোগ্য পশু রয়েছে তাদের। টাইগার হচ্ছে গ্রে ব্রাহ্মা জাতের গরু, আমেরিকান গ্রে ব্রাহ্মা জাতের গরু। ওর বয়স 3.5 বছর। ক্রয় করছেন ওল্ড টাউনের আপনার ওয়ারি নিবাসী একজন বিশিষ্ট ঢাকাইয়া ব্যবসায়ী। বেচা কিনে অন্যবারের তুলনায় একটু কম। গত বছর এই সময় আমরা যে পরিমাণ গরু বিক্রি করতে পারছিলাম, এখন পর্যন্ত আমরা সেই পরিমাণ গরু বিক্রি করতে পারতেছি না। ঈদ সামনে রেখে এসব পশু দেখতে ভিড় করছেন হাজারো ক্রেতা দর্শনার্থী। তবে বিক্রির সারা অন্যবারের চেয়ে কম বলে জানালেন খামার মালিকরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। অস্তিত্ব হারানো পাগলা নদীতে এখন দুকুল ছাপানো ঢেউ। পানি সংকটে ভরাট ও দখলের কারণে প্রবাহ ছিল না এই নদীতে। প্রধানমন্ত্রীর নির্দেশে দখল মুক্ত করে খননের পর সেই মরা নদীতেই ফিরেছে ভরা যৌবন। পানি উন্নয়ন বোর্ড বলছে এই পানি সংরক্ষণ করে খরা মৌসুমে কৃষিকাজে ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে। এতে বদলে যাবে চাঁপাইনবাবগঞ্জের কৃষি, ফিরে আসবে মাছের জোগানো। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি রফিকুল আলমকে সঙ্গে নিয়ে কাজী সাহেদের প্রতিবেদন। পাগলার বুকে পানির ঢেউ, জেলেদের সারি সারি নৌকা ঠিক কত বছর আগে ছিল ভুলতে বসেছিলেন নদীপাড়ের মানুষ। উজানে ফারাক্কা বাঁধের কারণে স্বাভাবিক প্রবাহ না থাকায় প্রায় সারা বছরই পানি শূন্য হয়ে পড়ে নদী। বর্ষায় জমতো সামান্য, এছাড়া প্রভাবশালীদের দখলে প্রায় অস্তিত্ব হারাতে বসে পাগলা।
তবে 2019 সালের এপ্রিল থেকে শুরু হয় নদীর তলদেশ খননের কাজ। ফলে গেল বড় মৌসুমে এই নদীর পানিতেই ধান চাষ করেছেন কৃষকরা। বেড়েছে দেশি মাছের উৎপাদনও। নদী তার আসল গতি কীভাবে ফিরে পেয়েছে, এই অবস্থা যদি চলমান থাকে অত্র এলাকার লোক ব্যাপকভাবে উপকৃত হবে। খননের পর এখন নাব্য ফেরাই দেশি মাছের ঘাটতি মেটাতে নদীর 8 কিলোমিটার জুড়ে করা হবে অভয়ারণ্য। জেলা জুড়েই এর সুফল মিলবে কৃষিতেও। নদী খননের পরে যে মাটিটি হয়েছে সে মাটির উপরে আমরা গাছ লাগাবো, আর আমরা এই বন্যার পরপরই আমরা ওই সব নদীতে আমাদের প্রায় 8 কিলোমিটারের কাছাকাছি 8 কিলোমিটার নদীতে আমরা মাছ ছাড়বো। নিচের যে পানির যে চাপ সেটা কমে যাবে এবং এখানে মৎস্য, আপনার পরিবেশ সবকিছুই রক্ষা পাবে। পানি উন্নয়ন বোর্ড বলছে বর্ষায় পানি ধরে রাখতে দ্বিতীয় পর্যায়ে ড্যাম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এতে খরা মৌসুমেও থাকবে পানির যোগান। নতুন করে কেউ দখল করলে তাদের উচ্ছেদ করা হবে। জেলাবাসীর আবেদনের প্রেক্ষিতে এখানে আমরা পাগলা নদী সেচ প্রকল্প নামে সেকেন্ড ফেজে এই ডাউনে একটা স্ট্রাকচার নির্মাণ করলে এই পানিটা সারা বছর ধরে রাখা যাবে। শিবগঞ্জ উপজেলা আমার যে অংশটি সেখানে আর অবৈধ দখলদার নাই, 2-3 জায়গাতে ছিল, আমরা 2-3 জায়গাতে মতো ছিল, আমরা তাদের উচ্ছেদ করে দিয়েছি এবং এরপরও যদি পরবর্তীতে কেউ আবার দখল করে অবশ্যই উচ্ছেদ করে দেব। প্রধানমন্ত্রীর নির্দেশে দখলমুক্ত করা হয় নদীটি। এরপর 41 কিলোমিটার খনন করা হয়। এ প্রকল্পে খরচ ধরা হয়েছে প্রায় 50 কোটি টাকা। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। 2 দফা বন্যায় ভেঙে পড়েছে রংপুরের চর অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা। কোথাও হাঁটু পানি, তো আবার কোথাও কোমর পানি, কোথাও বা যোগাযোগই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্যার পানিতে বসতবাড়ি, রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চরাঞ্চলবাসীর জীবন কাটছে মানবেতরভাবে। রেজাল করিম মানিকের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। নদীবেষ্টিত রংপুর অঞ্চলের নদীর বুকে জেগে উঠেছে 653টি চর। আর এসব চরে বসত বাড়ি করে জীবন অতিবাহিত করছেন 2 লাখেরও বেশি মানুষ। 653টি চরের মানুষের জন্য পাকা সড়ক রয়েছে মাত্র 326 কিলোমিটার, আর কাঁচা বা মেঠো পথ রয়েছে 1379 কিলোমিটার। প্রতি বছর বন্যায় এসব সড়কের বেশিরভাগই পানিতে তলিয়ে যায়। পানি দেখে বোঝার উপায় নেই যে কোনো এক সময় এখানে রাস্তা ছিল। পারাপারের জন্য সেতু থাকলেও রাস্তা ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা একেবারেই বিচ্ছিন্ন। দুর্বিষহ জীবনযাপন করছেন এলাকাবাসী। আমার রাস্তাঘাট সব ভেঙে গেছে, আমার ঘর ধরে পানি, খুব আমরা বিপদে আছি। চলাফেরার কোনো গতি নাই, আমরা ঘর থেকে বাইরে হতে পারতেছি না। তবে দুর্ভোগ কমাতে রাস্তাঘাট মেরামতের কথা জানালেন জেলা প্রশাসক। যেহেতু এখনো পুরোটা পানি নেমে যায়নি, সে কারণে যে রাস্তাগুলো যে সাময়িকভাবে কিছু রিপেয়ার করা দরকার সেই রিপেয়ার কাজ আমরা করতেছি। আশা করছি যে আমরা এই পুরো এস্টিমেটটার মাধ্যমে ক্ষতিগ্রস্ত তালিকা করে সরকারের কাছে আমরা জানানোর পর আমরা পরবর্তীতে বরাদ্দ প্রাপ্তির পরেই আমরা সেই কাজগুলো করতে পারবো। চরাঞ্চলের মানুষের দুর্ভোগ কমাতে সাময়িক নয়, স্থায়ী পদক্ষেপ নেয়ার দাবি ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কুড়িগ্রামে 2 দফায় বন্যায় গবাদি পশু নিয়ে চরম বিপাকে পড়েছেন চরাঞ্চলের কৃষক ও খামারিরা। বন্যায় ঘরবাড়ির রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় মানুষের পাশাপাশি গৌখাদ্যেরও তীব্র সংকট দেখা দিয়েছে। চারণভূমি তলিয়ে যাওয়া ও খড় নষ্ট হয়ে যাওয়ায় অনেকেই গবাদি পশুগুলোকে অভুক্ত রাখতে বাধ্য হচ্ছেন। এছাড়া দীর্ঘস্থায়ী বন্যার কারণে এসব পালিত পশুগুলোর মাঝে বিভিন্ন রোগ দেখা দিয়েছে। হুমায়ুন কবির সূর্যর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামের ধরলা ও ব্রহ্মপুত্র নদের পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার উপর দিয়েই বইছে। প্রথম দফায় 12 দিন এবং দ্বিতীয় দফায় 1 সপ্তাহ ধরে পানিবন্দী হয়ে আছেন জেলার প্রায় 3 লাখ মানুষ। 16টি নদ নদী বেষ্টিত উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রামে প্রায় 4.5 শতাধিক চরে মানুষের বসবাস। ফসল উৎপাদনের পাশাপাশি গবাদি পশু পালনই চরাঞ্চলের অধিকাংশ পরিবারের আয়ের প্রধান উৎস। এবারের 2 দফা বন্যায় চারণভূমি তলিয়ে যাওয়া এবং বন্যা ও বৃষ্টিতে খড় নষ্ট হয়ে যাওয়ায় গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে। এছাড়া দীর্ঘস্থায়ী বন্যার কারণে গবাদি পশুর মাঝে পানিবাহিত বিভিন্ন রোগ ছড়িয়ে পড়েছে। খেয়ার সুগন্ধ খেয়ার পচে গেছে বন্যার কবলেতে পড়ে, এখন গরুর খাবার নাই, গরু বাছরে খেয়ারও নাই, ঘাসও নাই, এখন আমরা কি দিয়ে বাঁচাই গরু? 2টি গরু মরে গেছে, গরুর মুখত ঘাও হয়েছে, পাত ঘাও হয়েছে, বাতনা হয়েছে, ফোট বাগি হয়েছে, পানি খুঁজতে খুঁজতে গরু খাবার দিবে পাইনে।
শুধু চরাঞ্চলেই নয়, বন্যা কবলিত সব এলাকাতেই একই চিত্র। গবাদি পশুর খাদ্য সংকট মোকাবেলায় বরাদ্দের কথা জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। গতকাল আমাদের মাননীয় প্রতিমন্ত্রী আমাদের জেলা সফর করেছেন, তাকে আমরা অনুরোধ করেছি যেন এখানে পর্যাপ্ত পরিমাণ গোখাদ্য সরবরাহ করা হয়। কিছু রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা আছে। আমরা উঁচু বাঁধে এবং রাস্তার ধারে যে সমস্ত খামারে আশ্রয় নিয়েছে তাদের আমরা পরামর্শ দিয়েছি যেন তারা বন্যার পানি গরুকে না খাওয়ায়। আসন্ন কোরবানির ঈদে এসব গবাদি পশু বিক্রি করতে পারবেন কিনা তা নিয়েও সংশয়ে রয়েছেন কৃষক ও খামারিরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে নওগাঁ জেলায় প্রথম বায়োফ্লক পদ্ধতিতে বাড়ির আঙিনায় মাছের পণ্য উৎপাদন করে লাভবান হয়েছেন ধামরাইহাটের মেহেদী হাসান। তার এই সাফল্যে দেখে এলাকার অনেকেই এখন এই পদ্ধতিতে মাছ চাষে আগ্রহী হয়ে উঠছেন, আর তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে জেলা মৎস্য বিভাগ। বাবুল আক্তার রানার তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। নওগাঁর ধামইরহাটের শঙ্করপুর গ্রামের মেহেদী হাসান স্থানীয় কলেজ থেকে এইচএসসি পাশ করেই সংসারের হাল ধরেন। থেমে যায় তার লেখাপড়া। স্বাবলম্বী হওয়ার প্রত্যাশায় স্থানীয় মৎস্য বিভাগের পরামর্শে তিনি বাড়ির আঙিনায় বায়োফ্লক পদ্ধতিতে মাছের চাষ শুরু করেন। বায়োফ্লক প্রযুক্তি মাছ চাষের একটি টেকসই এবং পরিবেশ বান্ধব পদ্ধতি, যেখানে অল্প পরিসরে অধিক মাছের চাষ করা যায়। মেহেদী হাসান তার বাড়ির আঙিনায় আড়াআড়ি 23 ফুট মাপের একটি ট্যাঙ্ক নির্মাণ করেন। এই ট্যাঙ্কিতে প্রথম পর্যায়ে 500 টাকা মূল্যের বিভিন্ন কার্প জাতীয় মাছের রেণু ছাড়েন। এতে সব মিলিয়ে প্রায় 2000 টাকা খরচ হলেও লাভ হয় 7 থেকে 8000 টাকা। মাগুর মাছ 5000 টাকার যদি রেণু আমি এখানে ছেড়ে দেই, তাহলে আমার 2 মাসের মধ্যে এটা 75,000 টাকা বিক্রি হবে। বায়োফ্লক পদ্ধতিতে মেহেদী হাসানের সাফল্যে অনুপ্রাণিত হয়ে এমন প্রকল্প স্থাপনের ইচ্ছা প্রকাশ করেছেন অনেকেই। পরীক্ষামূলক এটা দেখতেছি, যদি সফলতা পাওয়া যায় তাহলে আমরা এই পদ্ধতিটা চালু করব। খুব লাভজনক এবং মেয়েদের কাছ থেকে আমরা পরামর্শ নিয়ে আমরা ভবিষ্যতে এটা আরো ছড়িয়ে দিতে পারবো। প্রশিক্ষণ সহ যাবতীয় পরামর্শ দিয়ে এই উদ্যোগকে একটি সফল প্রকল্প হিসেবে বাস্তবায়নের কথা জানালেন উপজেলা মৎস্য কর্মকর্তা। এই ফ্লকের মেকানিজম এবং সে প্র্যাকটিক্যালি এবং আমাদের সাথে টেকনিক্যাল সাপোর্টে এবং সে যদি এই সাইকোলজিটা সে বুঝতে পারে বা এখানকার যে টেকনিক্যাল সে জিনিসটা বুঝতে পারে, তাহলে এটা ফিউচার ভালো। যাদের কোনো পুকুর নেই, এমনকি জমিও নেই, সেসব বেকার যুবকেরা নিজেদের বাড়ির আঙিনায় এই পদ্ধতিতে মাছ চাষ করে ভাগ্য পরিবর্তন করতে পারে বলে অভিমত সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভারতের অযোধ্যাকে নিয়ে বিতর্ক সৃষ্টি করায় নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির তীব্র সমালোচনা করেছে হিন্দু ধর্ম সুরক্ষা পরিষদ। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ থেকে হিন্দু পরিষদের নেতারা বলেন, আসল অযোধ্যা নেপালের বীরগঞ্জের পশ্চিম থরিতে অবস্থিত। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মার এমন বক্তব্য উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রের অংশ। শ্রী শ্রী রামচন্দ্রের জন্মস্থান নিয়ে প্রশ্ন তোলায় নেপালের প্রধানমন্ত্রী ভারত বিরোধী অবস্থান স্পষ্ট বলেও মন্তব্য করেন বক্তারা। প্রধানমন্ত্রী কেপি শর্মার এই বক্তব্য সনাতন ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত করেছে বলেও মন্তব্য করেন তারা। ভগবান শ্রী শ্রী রামচন্দ্র এবং তার জন্মস্থান অযোধ্যা নিয়ে বিতর্ক কুতর্ক শুরু করলেন। আমরা মনে করি নেপালের প্রধানমন্ত্রী তার নিজের ইচ্ছায় এই কথা বলেননি, কারণ তিনি হিন্দু সম্প্রদায়ভুক্ত একজন ব্যক্তিত্ব। এর পিছনে বৃহৎ এবং অদৃশ্য কোনো কুশক্তির কুচক্রান্তকারীর ইন্ধন অবশ্যই আছে বলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি। নিচে আরো একটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। টেক সিইও ফাহিম সালেহ হত্যার সন্দেহভাজন ঘাতক টেরেস হসপিল যে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা সন্দেহাতীতভাবে আদালতে প্রমাণ করেছে নিউইয়র্ক পুলিশ। শনিবার ম্যানহাটন ক্রিমিনাল কোর্টের ভার্চুয়াল আদালতে হসপিলের বিরুদ্ধে তথ্য প্রমাণ উপস্থাপন করেন ম্যানহাটন অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট অ্যাটর্নি লিন্ডা ফোর্ড। তথ্য প্রমাণ দেখে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন। আগামী 17 আগস্ট হসপিলের পরবর্তী হাজিরার দিন নির্ধারণ করা হয়েছে। নিউইয়র্ক থেকে আরো জানাচ্ছেন সুলতানুর রহমান।
দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে ফাহিম সালেকে হত্যা করলেও ঘাতক টাইরাস হাসপিল ধাপে ধাপে রেখেছে ওই লোমহর্ষক হত্যা পরিকল্পনার আলামত। হত্যাকাণ্ডে ব্যবহৃত ইলেকট্রিক করাত, আলামত পরিষ্কার করার সামগ্রিক কেনার ক্রেডিট কার্ডের তথ্য প্রমাণ পুলিশের কাছে রয়েছে উবারের যে ট্যাক্সি করে হাসপিল পালিয়ে যায় তার রিসিট। যে কালো পোশাক, মাস্ক এবং গ্লাভস পরে হাসপিল ফাহিমকে হত্যা করে সেই পোশাকও জব্দ করেছে নিউ ইয়র্ক পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ। ব্রুকলিনের ক্রসবে স্ট্রিটের অ্যাপার্টমেন্ট থেকে শুক্রবার হাসপিলকে আটক করার পর পুলিশ এসব আলামত সংগ্রহ করে। ফাহিম সালের ইস্ট ম্যানহাটনের বিলাসবহুল অ্যাপার্টমেন্টের ফায়ার এসকেপ থেকে পালানোর দৃশ্য সিসি ক্যামেরা থেকে সংগ্রহ করেছে পুলিশ। শনিবার ম্যানহাটন ক্রিমিনাল কোর্টের ভার্চুয়াল আদালতে এসব প্রমাণাদি উপস্থাপন করা হয়। ম্যানহাটন অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট অ্যাটর্নি লিন্ডা ফোর্ড আদালতকে জানিয়েছেন, এসব তথ্য প্রমাণ অকাট্যভাবে প্রমাণ করে হাসপিল পরিকল্পিতভাবে ফাহিম সালেকে হত্যা করে এবং আলামত ধ্বংস করারও অপচেষ্টা চালায়। He is charged with murder. Police say he was Fahim Saleh's former assistant in charge of his finances and apparently had owed him a great sum of money. অকাট্য তথ্য প্রমাণ থাকায় পুলিশ হাসপিলের বিরুদ্ধে জামিন অযোগ্য 2 ডিগ্রি মার্ডার চার্জ বা পরিকল্পিত হত্যা মামলা করেছে। বিচারক জনাথন সেইটকি তথ্য প্রমাণ শুনে হাসপিলের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আগামী 17 আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। His body then dismembered, discovered by a family member a day later. চাঞ্চল্যকর এ হত্যা মামলার প্রসিকিউটররা প্রাথমিকভাবে ধারণা করছেন ফাহিম সালের প্রায় $90,000 চুরি এবং আত্মসাৎ করার পরও ফাহিম তাকে পুলিশে ধরিয়ে না দিয়ে ওই অর্থ ফিরিয়ে দিতে বলেছিলেন। হাসপিল হয় সেই অর্থ ফেরত দিতে চায়নি অথবা পুলিশে ধরিয়ে দেওয়ার ভয়ে ফাহিম সালেকে হত্যা করে। প্রসিকিউটররা জানিয়েছেন, এই হত্যার মোটিভ সম্পর্কে তারা আরও অধিক তদন্ত করবেন এবং এ বিষয়ে হাসপিলকেও আরও জিজ্ঞাসাবাদ করবেন। Handled his finances and personal matters. এদিকে ব্রুকলিনের যে অ্যাপার্টমেন্ট থেকে টেরেস হাসপিলকে আটক করা হয়, ওই অ্যাপার্টমেন্টের বাসিন্দারা এ লোমহর্ষক ঘটনা শুনে একদিকে বিস্মিত হয়েছেন, অন্যদিকে আতঙ্কিত বোধ করছেন। প্রতিবেশী অনেকেই বলছেন, শান্তশিষ্ট হাসপিল এই নৃশংস হত্যাকাণ্ড ঘটাতে পারে তা তারা কল্পনাও করতে পারছেন না। অন্যদিকে পাশের বাড়ির ছেলেটি এমন ঠান্ডা মাথার খুনি ভেবে তারা আতঙ্কিত বোধ করার কথা জানিয়েছেন। He was very calm. They just walked him around the corner, put him in the car. You never know what your neighbors are capable of. I think my girlfriend and I are just really happy that he's been arrested because pretty sketch knowing someone's just a couple doors down that could do something like that. গত সোমবার সারা জাগানো তরুণ উদ্যোক্তা, নাইজেরিয়া এবং বাংলাদেশের জনপ্রিয় মোটরসাইকেল শেয়ার রাইড সার্ভিস গোকাডা এবং পাঠাওয়ের প্রতিষ্ঠাতা ফাহিম সালেকে হত্যা করা হয়। মঙ্গলবার তার খণ্ড বিখণ্ড মরদেহ উদ্ধার করে পুলিশ। সুলতানা রহমান, নিউ ইয়র্ক। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে একদিনে আরও 5,000 মানুষের মৃত্যুতে বিশ্বজুড়ে মোট মৃতের সংখ্যা 6 লাখ ছাড়ালো। এছাড়া এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে 1,44,00,000-এর বেশি মানুষ। এদিকে যুক্তরাষ্ট্রে প্রতিদিনই গড়ছে সংক্রমণের নতুন রেকর্ড। গেল 24 ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে 63,000 মানুষ, মারা গেছে 813 জন। এছাড়া ব্রাজিল ও ভারতেও কোনো অংশে কমেনি সংক্রমণ ও মৃত্যুর হার। সংক্রমণের দ্বিতীয় ধাপে নতুন করে ইরান, অস্ট্রেলিয়া ও চীনে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এ বিষয়ে প্রেসিডেন্ট হাসান রুহানি জানান, ইরানে অন্তত 2.5 কোটি মানুষ কোভিড-19-এ আক্রান্ত হয়েছে এবং সংক্রমণের ঝুঁকিতে রয়েছে আরও 3 কোটি নাগরিক। এছাড়া চীনের কয়েকটি প্রদেশে নতুন করে করোনা শনাক্ত হওয়ার শঙ্কিত স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে জিনজিয়াং প্রদেশের রাজধানী উরুমকি শহরে যুদ্ধাবস্থায় সতর্কতা জারি করেছে প্রশাসন। অন্যদিকে ভারতের হায়দ্রাবাদের ভ্যাকসিন প্রস্তুতকারক কোম্পানি ভারত বায়োটেক আগেই ছাড়পত্র পেয়ে গিয়েছিল। এবার সেই ভ্যাকসিনের প্রথম ধাপে মানবদেহে পরীক্ষা শুরু করেছে প্রতিষ্ঠানটি। হরিয়ানার রোহতকে শুরু হয়েছে করোনার সম্ভাব্য প্রতিষেধক কোভ্যাক্সিনের ট্রায়াল। 20 জুলাই ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য করোনা ভ্যাকসিনের প্রথম ধাপের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সোমবার চিকিৎসা বিষয়ক আন্তর্জাতিক জার্নাল ল্যান্সেটে তা প্রকাশিত হবে বলে জানিয়েছে রয়টার্স। এদিকে আসছে আগস্টে হিউম্যান ট্রায়ালে যাচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ চিলি। আসমাতুলের ডেস্ক রিপোর্ট।
এখন পর্যন্ত বিশ্বে 2 শতাধিক ভ্যাকসিনের মধ্যে ক্লিনিক্যাল ট্রায়াল চলছে 15টির। এর মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার পরীক্ষামূলক প্রকল্পটি প্রথম ভ্যাকসিন হিসেবে চূড়ান্ত ধাপে পৌঁছেছে। এই ধাপে ভ্যাকসিনটির করোনা বিরুদ্ধে সুরক্ষা দেবে কিনা তা নিশ্চিত হবেন গবেষকরা। তবে উদ্ভাবকরা এখনও প্রথম ধাপের পরীক্ষার ফল প্রকাশ করেনি। চিকিৎসা বিষয়ক আন্তর্জাতিক জার্নাল ল্যান্সেট জানায়, চূড়ান্ত সম্পাদনা ও প্রস্তুতিতে থাকা প্রতিবেদনটি সোমবার প্রকাশিত হবে। এই প্রতিবেদনটি জরুরি ভিত্তিতে প্রকাশ করা হচ্ছে বলেও জানান তারা। এদিকে আসছে আগস্টে লাতিন আমেরিকার দেশ চিলির সম্ভাব্য ভ্যাকসিনের মানবদেহে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হচ্ছে। শুক্রবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানান, অগাস্টের প্রথম সপ্তাহে ভ্যাকসিনটির ক্লিনিক্যাল ট্রায়ালে যাবেন তারা। আসমাতুলি, নিউজ 24। সংবাদ শেষ করবো, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 10 বছরের শিশু গৃহকর্মীর শরীরে ফুটন্ত পানি ঢেলে নির্যাতন, রূপনগর থেকে এক দম্পতিকে আটক করেছে পুলিশ। সরকারি হাসপাতালে মানহীন সুরক্ষা সামগ্রী দিত শাহেদের প্রতিষ্ঠান, জেকেজির সব তথ্যই জানত স্বাস্থ্য কর্মকর্তারা, রিমান্ডের তথ্য। অনুমোদিত ঔষধের বিজ্ঞাপন না থাকায় নকল ঔষধে সয়লাভ বাজার, গুণাগুণ না জেনেই সেবন করছেন মানুষ। মন্ত্রণালয় অধিদপ্তরের দ্বন্দ্ব সমন্বয়হীনতায় স্থবির করোনা মোকাবেলা, বিপজ্জনক বলছেন বিশেষজ্ঞরা। কমিটি নিয়ে নানা প্রশ্ন। ঢাকার পাশে নিম্নাঞ্চলে বাড়ছে পানি, বন্যার শঙ্কা, মধ্যাঞ্চলে আরো অবনতি, বানভাসী এলাকায় বাড়ছে রোগবালাই। যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে উড়িয়ে আনা হলো কোরবানির গরু, দাম 37 লাখ টাকা, নাম দেওয়া হয়েছে টাইগার। এবং কথার জাদুকর হুমায়ুন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ, স্বতন্ত্রতা ছিল তার লেখালেখির প্রমাণ। দর্শক, এই ছিল এখনকার মতো। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।